আজ আমার বিয়ে হয়েছে। বিয়ের সাজে সেজে বসে আছি ঘরের ভিতরে, বিছানার উপরে ১৬ হাতি ঘোমটা দিয়ে। জীবনটা বড়ই বিচিত্রময়, কখন কার জীবনে কি ঘটে যায় বলাই যায় না। কিছুক্ষণ আগেই ছিলাম কি, আর এখন হয়ে গেলাম কি। জীবনটা বড়ই অদ্ভুত। এই পৃথিবীটা আসলে পৃথিবী নয়, এটা একটা মায়াজাল, মরীচিকার রূপ আর লালসায় চারদিকটা ঘেরা। পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই, সবাই স্বার্থপর। একমাত্র মহান আল্লাহ তালাই তার বান্দাদের ভালোবাসেন। লাল বেনারসিতে বধূ বেশে বসে আছি এই ঘরের বিছানার উপরে একাই, অঝরে চোখের পানিগুলো ফেলছি আর মনে মনে ভাবছি, এরকম একটা মানুষের সাথে কি করে আমি ঘর সংসার করব, যে কিনা দিনে দুপুরেই। কথাগুলো ভাবতে গিয়েও আর ভাবতে পারলাম না। তার আগে দরজার খটখটানির শব্দ শুনতে পেলাম। শব্দ পেয়ে সেই দিকে তাকাতেই দেখলাম রুমের ভিতরে প্রবেশ করছে আমাকে বিয়ে করা আমার স্বামী নাবিল। নাবিল একটা হিংস্র লুক নিয়ে আমার দিকে তাকিয়ে গুটগুটি পায়ে এগিয়ে আসে। সে যত আমার দিকে এগিয়ে আসে ততই আমার বুকের ভিতর ধুপধুপানি বেড়ে যাচ্ছে। নাবিল কাছে আসতেই বলে ওঠে, কিরে, এখন তোর দেমাগ কোথায় গেল? তুই আমাকে রিফিউজ করেছিস? কথাগুলো বলছে আর উচ্চস্বরে হাসতে থাকে। তার হাসিতে যেন আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, এতটাই তার বিশ্রী ওই হাসিখানা। তাকে দেখে খুবই ভয়ঙ্কর অদ্ভুত লাগছে। নাবিল আবার বলে ওঠে, কিরে, আর সাংবাদিকতা করবি না? আর কোনোদিন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করবি? তুই আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু আমার অত্যাচার দেখিসনি। আজ তোকে বোঝাবো এই নাবিল কে জিনিস। নাবিলের মুখে এরকম কথা শুনে ভয়ে কাচুমাচু হয়ে পিছুতে পিছুতে খাটের সাথে গিয়ে লেগে যায় তার পিঠ। নিঝুম কোনো কিছু ভয়ে বলতে পারে না, শুধু অঝরে চোখের নোনা পানিগুলো ফেলতে থাকে একা একা। আর নিঝুমের এরকম অবস্থা দেখে নাবিল আবার উচ্চস্বরে হাসতে থাকে। নিঝুম ভয়ে ভয়ে বলে ওঠে, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? কেন তুমি আমাকে তুলে এনে আমার সাথে এমন করছো? তুই কি ভেবেছিস আমাকে এখানে জোর করে এনে জোরপূর্বকভাবে বিয়ে করে তোর রুমে আটকে রেখে তোর বাড়িতে বন্দি করে আমাকে তোর গোলাম বানাবি? সেটা কোনোদিনও হতে দিব না আমি। আমার মুখে এই কথা শুনে যেন নাবিল আরও উচ্চস্বরে হাসতে থাকে। আমার কথা শুনে যেন সে পুরো পাগল পাড়া হয়ে ওঠে, রুমের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। আমার কথা শুনে তার হাসতে হাসতে যেন পেট ফেটে যাচ্ছে। হঠাৎ করে তার হাসিটা থামিয়ে মুখটা কালো করে চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে এক হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুই ভাবতেও পারবি না তোর সাথে আজকে আমি কি করব। নাবিলের মুখে এই কথা শুনে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। জানি না সে আমার সাথে কি করবে, কারণ সে দেখতে যতটা সরল সাদা তার চেয়েও ভয়ঙ্কর সে। তার কথা শুনে আমার গলা শুকিয়ে যায়, গলার ভিতর দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তবুও আমি ভয়ে ভয়ে বলে উঠি, মানে কি করবি তুই? আমার সাথে কি করতে চাস? আমার মুখে এই কথা শুনে সে ঠোঁটের নিচে এক বাঁকা হাসি দেয়। ভয়ঙ্কর সে চেহারা নিয়ে আমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে এবং তার পরনে থাকা প্যান্টের বেল্ট খুলতে থাকে। আমি তার এরকম কর্মকাণ্ডে একেবারে জর্জরিত ভয়ে আমার গলার ভেতর থেকে কোনো আওয়াজ বের হয় না। তবুও বলে উঠি আমি, এসব কি করছিস তুই? তুই আমার দিকে এগিয়ে আসবি না, না হলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো বলে দিলাম। আমার এই কথা শুনে সে যেন আরও অট্টহাসিতে মেতে ওঠে, তবুও গুটি গুটি পায়ে সামনে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে নিজের প্যান্টের বেল্ট খুলে একটু বিশ্রী রকমের বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, তোর আজকে এমন হাল করব না তাতে তোর অবস্থা থেকে ঘরের জড় বস্তু আসবাবপত্রগুলো কান্না করবে। তুই শুধু দেখতে থাক। তারপর নাবিল আমার হাতের বেলটা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি পিছনে পিছুতে থাকি। এক পর্যায়ে খাটের সাথে গিয়ে আমার পিঠ লেগে যায়। এদিকে নাবিল আমার কাছে চলে এসেছে পুরোপুরি। নাবিল একটা ধাক্কা দিয়ে খাটের মধ্যে ফেলে দেয়। তারপর নাবিল তার পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে। তারপর ধপ করে শুয়ে পড়ে আমার উপরে। তারপর আমার ঠোঁটে মুখে গালে গলায় কানের নিচে চোখে বুকে পেটে নাভিতে ধীরে ধীরে আরও নিচে নামতে থাকে। সারা শরীরে চুমু খেতে থাকে পাগলের মতো। উন্মাদ হয়ে ওঠে নাবিল। নাবিল আমার এরকম অবস্থা দেখে ঠোঁটের নিচে মুচকি একটা বাকি হাসি দিয়ে আবারও বলে ওঠে, আজকে তোকে আমি সারা রাত আদর করব। এই কথা বলে নাবিল আমার বুকের মধ্যে হাত দেয়। এটা দেখে আমি পুরো চমকে যাই।
আমি নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। নাবিল আর একটা বাঁকা হেসে আমার কাছে এগিয়ে এসে আমাকে খাটে ফেলে দেয়, আমার উপরে শুয়ে পড়ে। তারপর আমার পরনে থাকা প্লাজো জোরপূর্বকভাবে খুলে ফেলে। আমি বাধা দেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু তার শক্তির সাথে আমার শক্তি পেরে ওঠে না। নাবিল দেখতে 6 ফুট 7 ইঞ্চি লম্বা, বেশ সুঠাম দেহ, বডি ফিটনেস মাশাল্লাহ, দেখতে বেশ স্মার্ট, স্টাইলিস্ট, হ্যান্ডসাম। কিন্তু শালা বড্ড রাগী ও বদমেজাজি। পরিবার বলতে তাদের যৌথ ফ্যামিলি পরিবারের সবাই আছে, বাকিটা পরে বলছি। তারপর ছুঁড়ে মারে ফ্লোরে। আমার এরকম অবস্থা দেখে সে পাগলের মতো নেশা লাগা এক উন্মুক্ত গ্রানে এগিয়ে আসতে থাকে আমার দিকে। তারপর নাবিল আমার উপরে সারা শরীরে কামড়ের দাগ দিতে থাকে। আমি সহ্য করতে না পেরে তাকে ধাক্কা মারি ফ্লোরে। সেই ফ্লোরে পড়ে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খায়, বেশ খানিকটা কপালও কেটে যায়। কিছুক্ষণ পর তাকে দেখি তার চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে, আর রাগান্বিত গলায় বলে ওঠে আমাকে, তোর এত বড় কলেজা, তুই আমার গায়ে হাত দিস? তুই শুধু দাঁড়া। এটা বলে নাবিল আবার খাটের উপর এসে বসে পড়ে। তারপর ঝাঁপিয়ে পড়ে আমার উপর, এক হাত দিয়ে আমার গলা চিপে ধরে রাখে, অন্য হাত দিয়ে আমার পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে দেয় ফ্লোরে। শরীরে তেমন কোনো কিছুই নেই, সারা শরীর কামড়ে আঁচড় দিতে থাকে নাবিল আমার শরীরে। এক পর্যায়ে আমার উপর থেকে উঠে গিয়ে হাতে থাকা বেলটা দিয়ে একের পর এক আঘাত করতে থাকে আমার শরীরে। বেল্টের আঘাতে যেন আমার শরীরে চামড়া ফেটে তাজা রক্ত বের হতে শুরু করেছে। এত মার আমি আর সহ্য করতে পারছি না, আপত্তি করছি, তবুও সে আমাকে ছাড়ছে না। নাবিল বলে ওঠে, এই নাবিল চৌধুরীর গায়ে হাত দেওয়া তোর সাহস হয় কী করে? এসব বলছে আর অমানুষের মতো আমার শরীরে আঘাত করছে, মারতে মারতে প্রায় আমাকে আধমরা করে ফেলেছে। এরপর নাবিল নিজেই ক্লান্ত হয়ে গেল, আমার শরীরের উপর এসে আবার শুয়ে পড়ে। তারপর আমার রক্তাক্ত শরীর নিয়ে আবার সে তার নিজের চাহিদা মেটাতে থাকে। আর এরকম যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে। পাগলের মতো চিৎকার করছি, পুরো বাড়ি ফাঁকা, তাই আমার চিৎকার কেউ শুনতেও পারছে না। নাবিল তার কাজ করেই চলেছে, এদিকে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তার সহ্য করতে না পেরে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর নিঝুম সেন্সলেস হয়ে বিছানায় পড়ে থাকে। নাবিল এখনও তার কাজ করেই চলেছে, পুরো শরীর তার উন্মাদ হয়ে উঠেছে। সে এক পর্যায়ে লক্ষ্য করে নিঝুম আর নড়াচড়া করছে না, তাই ভালো করে সে লক্ষ্য করে দেখে যে জ্ঞান হারা হয়ে পড়ে আছে বিছানায়। এবার নাবিল বলে উঠে কাঁদতে কাঁদতে, কেন কেন তুই আমার ভালোবাসা বুঝলি না? তোর সাহস হয় কি করে আমার বিরুদ্ধে প্রমাণ রেডি করিস? তুই শুধু আমার ভালোবাসা দেখেছিস, হিংস্র রূপ দেখিসনি আমার। তারপর নাবিলের শরীর প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে নিঝুমকে ওভাবেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিছানার ওপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাপড়বিহীন দুটি নগ্ন দেহ। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই না? চলেন তাহলে পরিচয় পর্বটা এখানে সেরে ফেলি, আর দেরি না করে। আপনারা ভাবছেন কে এই নাবিল আর কেই বা এই নিঝুম? নাবিল হচ্ছে চৌধুরী পরিবারের ছোট ছেলে। নাবিল তাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিজনেস সামলায়, সাথে সে একজন সিক্রেট আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট মস্তান। তবে তার পরিবারের কেউই এসব জানে না। তার পরিবার বলতে বাবা আছে, মা আছে, বড় এক ভাই আছে এবং তার থেকে বড় এক বোন আছে, সাথে তার ভাবি আছে, আবার তার ভাবির একটা মেয়ে আছে। আর নিঝুম হচ্ছে নিঝুম পাখি। ভোরের কুয়াশা, শীতের দিনে সকালে সূর্য উদিত সেই অধীত কোকিল পাখির ডাক, বসন্তের সেই হৃদয় জোড়ানো মৃদু বাতাস, রমণী অপ্সরী সুহাসিনী হচ্ছে এই নিঝুম। যেমনি রূপে তেমনি গুণে আমাদের এই নিঝুম এখনও পড়ছে, সাথে সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়েছে। নিঝুমের পরিবার বলতে আছে বাবা, মা ও ছোট্ট এক বোন। বাবা কোটিপতি বিজনেসম্যান। নিঝুম দেখতে অনেক মায়াবী, রূপবতী, গুণবতী, সুন্দরী, সুহাসিনী, অপসরী। চোখের পাতাগুলো ঘন কালো, পাতলা, টানা টানা। চোখগুলো দেখতে হরিণের মায়া ভরা সেই চোখ। গালে টোকা দিলে যেন মুক্ত ঝরে পড়ে, এই হচ্ছে নিঝুম। এদিকে নাবিল নিঝুমকে বেল্ট দিয়ে মারার কারণে শরীরের চামড়াগুলো ফাটিয়ে এখনও টপ টপ করে রক্ত পড়ছে সাদা বিছানার চাদরের ওপর। নিজের অজান্তে নাবিল জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে নিঝুমকে। এদিকে নাবিলের পরিবার এক প্রতিবেশীর বাড়ির বিয়েতে গেছে। তার ভাবি, তার বড় ভাই, তার বাবা মাও, তার বোন। নাবিল বিজনেসের কাজে বাইরে গিয়েছিল, তাই সে যেতে পারেনি, তাই পুরো বাড়িটা ফাঁকা।
আর নিঝুম সাংবাদিক হওয়ায় সে বিভিন্ন রকম কাজের রিপোর্ট তৈরি করে। নিঝুম তার কিছু বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল সমুদ্রের কাছে, আর সে ঘুরতে যাওয়াটাই হয় তার জীবনের সর্বোচ্চ বড় ভুল। তার এই ঘুরতে যাওয়াটাই যেন তার জীবনটাকে উলটপালট করে দেয়। যেমন পূর্ণিমার পরে চাঁদ কালো মেঘে ঢেকে যায়, তার দিকটা ঝোপঝাড় কালো আধারে ছেয়ে গেছে। নিঝুমের জীবন সেই কালো অন্ধকারের মতোই হারিয়ে গেছে অন্ধকার জগতে। এদিকে নাবিল সমুদ্র সৈকতের কাছেই দাঁড়িয়ে সিগারেট টানছিল মনের সুখে, আর সমুদ্রে সেই ঢেউয়ের উথাল পাথাল দেখছিল। তখনই তাদের দলের ছেলে এসে বলে ওঠে, ভাই, মালটাকে তুলে এনেছে। 300 কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাচ্ছিল, এয়ারপোর্ট থেকে তুলে এনেছি। এটাকে কি সাইজ করে ফেলব, নাকি এই সমুদ্রের ঢেউয়ের গভীরে গিয়ে ছেড়ে আসব, যাতে পানির খেয়ে শালা যে 13,000 ফুট পানির অতলে হারিয়ে যায়? আনমনে এতক্ষণ সিগারেট টানছিল নাবিল। হঠাৎ পেছনে জিলানের ডাক শুনে পেছন ঘুরে দেখতে পায় সে বিশ্বাসঘাতক জিলানরা মানুষটাকে তারা তুলে এনেছে। মুচকি হেসে নাবিল বলে ওঠে, তুই বাবলি কি করে? তুই জানিস না আমি কে? এই বাংলাদেশের কোথায় কখন কি হয় আমি সহ আমার লোকেরা খুব ভালো করে জানে। নাবিলের মুখে এরকম কথা শুনে ছেলেটি পুরো চমকে যায়। শরীর থেকে ঘাম ঝরতে শুরু করেছে, কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে, কথা বলতে পারে না, ভয়ে গলা শুকিয়ে গেছে, পা দুটো কাঁপাকাঁপি শুরু করেছে, শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে বড়ই কষ্ট হচ্ছে তার। ছেলেটি ভয়ার্ত কণ্ঠে তবুও বলে ওঠে, ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি লোভের বশে পড়ে আপনার সাথে বেইমানি করেছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু ভাই আমি মাপ চাই, ক্ষমা চাই, আর আমার প্রাণটা ভিক্ষা চাই ভাই। রানা নামের ছেলেটি নাবিলকে দেখে তার মনে ভয় সৃষ্টি হওয়া দেখে নাবিল উচ্চস্বরে হাসতে থাকে। নাবিল কোনো কথা বলে না। কোমরের পেছন থেকে AK-47 রাইফেল বের করে পুরো মাথায় ঠেকিয়ে ধরে ছেলেটি এরকম দৃশ্য দেখে কাঁপাকাঁপি শুরু করেছে। ছেলেটি আবারও বলে ওঠে, আকুতি মিনতি করে, ভাই আমাকে মেরো না, আমার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে কে দেখবে? আমি মরে গেলে তারা পথে বসে যাবে। ভাই আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে এবারের মতো ছেড়ে দিন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে কথা দিচ্ছি যে আর বেঁচে থাকতে আর কোনোদিনও কারোর সাথে 2 নাম্বারই করবো না। যতদিন আমার জীবন আছে ততদিন আমি সৎ পথে চলে আল্লাহ তাআলার গোলামি করে জীবন পার করে দিব। তবুও যেন নাবিলের কোনো দয়া মায়া হয় না। বন্দুকটা পেছনে ঢুকিয়ে নিয়ে এবার একটা ধারালো অস্ত্র নেয় জিলানের কাছ থেকে। নাবিল এতক্ষণ লক্ষ্য করেনি যে তার এই কৃতকর্ম ভিডিও করছিল নিঝুম ও তার বান্ধবীরা। তার হাতে থাকা ছুরিটা দিয়ে যখনই নাবিল রানা নামের ছেলেটির গলায় টান দিতে যাবে এই জনশূন্য সমুদ্র এলাকায়, তখনই পেছন থেকে চিৎকার দিয়ে বলে ওঠে কেউ একজন, না! হঠাৎ করে আমার এরকম চিৎকার দেওয়াতে নাবিল পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় আমি তার পেছনে দাঁড়িয়ে আছি। আমায় দেখে নাবিলের হাত থেকে চুরিটা পড়ে যায়। বুঝতে পারিনি যে আমি এখানে ঘুরতে আসবো। কি বলবে কোনো কিছু ভেবে পাই না। আমি আবারও বলে উঠি, ছি নাবিল, ছি! আমি জানতাম না তুই একটা ক্যারেক্টারলেস ছেলে, যেটা তুই আজ আমাকে প্রমাণ করে দিলি। তুই হচ্ছিস আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। দেখ দেখ, এই হচ্ছে আমাদের কলেজের নাম্বার 1 স্কলারশিপ, যার রোল সবসময় হাই কোয়ালিটি নাম্বার 1 জায়গায় থাকে। আর আজকের সেই ছেলেটি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। নিঝুমের মুখে এরকম কথা শুনে নিজের সাথে আশা তার বান্ধবীরা ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে নাবিলের দিকে। নাবিল বুঝতে পারে না কী করবে। নাবিলের হাত থেকে ছবিটা পড়ে যায়। নাবিল হালকা কণ্ঠে বলে ওঠে, নিঝুম, তোমরা এখানে? হ্যাঁ আমরা। আরে আমি তো আগেই বলেছিলাম যে তোর মতো ছেলেরাই শুধু মেয়েদের পেছনে ঘুরতে পারে আর এইসব আকাশ কুসুম কাজ করতে পারে। তোর মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। তোরা শুধু মেয়েদের পেছনে ঘুরিস, কিন্তু তোরা মেয়েদের পাওয়ার যোগ্যতাও রাখিস না। তোকে তো আমি পুলিশে দেবই। তুই ক্রিমিনালদের গডফাদার। দিনে দুপুরে মানুষের সামনে প্রকাশ্যে তুই খুন করেছিস। কি ভেবেছিস তুই বেঁচে যাবি? তোর এতক্ষণ করার কীর্তি কর্মকাণ্ড আমি এই ক্যামেরার রেকর্ড করেছি। কালকে লাইভ টিভি চ্যানেলে তোর মুখোশ আমি টেনে খুলবো, দেখে নিস তোকে কে আমার হাত থেকে বাঁচায়। নিঝুমের মুখে এরকম কথা শুনে পাগলের মতো এই খোলামেলা সমুদ্র সৈকতের জনসমুদ্র এলাকাতে উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, তোমাকে বলতে দিলে তো বলবে পাখি। মানে তুই কি করবি? আমাকে মেরে ফেলবি? মার! তুই কি ভেবেছিস
আমাকে মেরে এখান থেকে বেঁচে যেতে পারবি? কোনো দিনও না। আর তুই যেন কি বলতেছিস, তুই নাকি আমাকে ভালোবাসিস? মনে রাখ, তোর মতো খুনিকে আমি না, বরং কোনো ভিখারির মেয়েও ভালোবাসবে না। সেখানে তো আমি নিঝুম চৌধুরী দূরের কথা। এবার আমার মুখে এরকম কথা শুনে নাবিল আরও উচ্চস্বরে হাসতে থাকে। সাথে জিলান, রানা নামের ছেলেটিকে বেশ কিছুক্ষণ মেরে মাটিতে শুয়ে দিয়েছিলেন জিলান। সব কিছু দেখছিলাম আমি আর আমার বান্ধবীরা দাঁড়িয়ে। রানা নামের ছেলেটি বলে ওঠে, ভাই আমাকে সেটা একটা চান্স দাও, আমি মরে যাব কিন্তু কোনোদিনও বিশ্বাসঘাতকতা করব না। এবার থেকে আমি যার নুনটা খাবো শুধু তারই গুণগান গাইবো। রানা নামের ছেলেটির মুখে এরকম কথা শুনে জিলান হাসতে হাসতে তার পেট ফাটিয়ে ফেলে। একবার রানা নামের ছেলেটির দিকে তাকাচ্ছে তো একবার সে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। জিলান আর বলে ওঠে, তুই যেহেতু এত মাপ চাচ্ছিস ভাইয়ের কাছে, তাই তোকে ভাই এবারের মতো তোকে ছেড়ে দিল। কিন্তু তোর পজিশন আর আগের জায়গায় থাকবে না। তুই কামাল সাহেবের সাথে দেখা করবে এবং নিজের দায়িত্ব বুঝে নিবি। তোমরা তোমাদের এই মাস্তানি গুন্ডামি বন্ধ করো। আর এই যে ছেলে, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এখন এখান থেকে যেতে পারো। আর এই মাস্তানটার আসল চেহারা আমি সারা বিশ্বের সামনে ছড়িয়ে দিয়েছি। দেখুন এর মা বাবা যে কীরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে তারা। আমার মুখে এরকম কথা শুনে লাল রক্তবর্ণ ধারণ করে নাবিলের চোখগুলো কাঁপতে থাকে। নিজের হাত দুটোর মুষ্টিবদ্ধ করে নিয়ে চিৎকার দিয়ে আমার দিকে বলে ওঠে, ও আই সি, তোকে ভালোবাসি আর তোর পেছনে ঘুরি বলে তোর দেমাগ বেড়ে গেছে, তাই না? তোকে সম্মান দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে না কালকে তোর ভালোবাসার মন জয় করে তোকে বিয়ে করব। কিন্তু এখন দেখছি আর সেটা হবে না। এখন আমার জিনিস আমাকে জোরপূর্বকভাবে আদায় করতে হবে। আর আমি দেখি তুই কি করে আমার অনুমতি ছাড়া আমার ভিডিও সারা বিশ্বে ছড়াতে পারিস। তুই ভিডিও করেছিস নিজের ইচ্ছায়, কিন্তু সেটাকে পরিচালনা করবি আমার ইচ্ছায়। অবশ্য তোকে অনুমতি দিলে তো তুই করবি। মানে তুই কি করতে চাইছিস আমার সাথে? তুই জানিস আমি কি করতে পারি? তোর হয়তো ধারণা নেই আমার সম্বন্ধে। আমি রাজকে ভালোবাসি, তোর মতো 2 টাকার ফকিন্নিকে না। আমার মুখে এরকম কথা শুনে এবার যেন পুরোপুরি রাগে কটমট করছে নাবিল। নাবিল বলে ওঠে আমার উদ্দেশ্যে, কিন্তু শোনা, তোমাকে এখান থেকে যেতে দিলে তো যাবে। কি করবি তুই আমার? তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? তোর এরকম ফাঁকা আওয়াজ আমি ভয় পাই না, জানিসই তো। ফাঁকা কলসি বাজে বেশি। দেখতে থাক তোর সাথে আর কি কি হয়। ফাঁকা কলসি বাজে হয়তো বেশি, কিন্তু তুই হয়তো বলে গেছিস সেটা এমনি বাজে না, সেটাকে বাজাতে হয়। জিলান সব কিছু রেডি কর। জি ভাই, আমি এখনই সব কিছু রেডি করছি। 2 মিনিট অপেক্ষা করো। 2 মিনিটের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে, কুইক ফাস্ট। তারপর জিলান তার পকেট থেকে ফোন বের করে। ফোন বের করে কোনো এক অজানা জায়গায় কিছুক্ষণ পর দেখা যায় সাথে আকাশ শব্দ শোনা যায়। আকাশে উড়ছে প্রায় বেশ কয়েকটা হেলিকপ্টার। হেলিকপ্টারগুলো 3টা লেন করে গোল বৃত্ত করে তাদের মাঝে হেলিকপ্টারের ভেতর থেকে নেমে আসে বেশ কিছু ছেলে পেলে ও লোক। সাথে দেখা যায় একজন মুরব্বি, মাথায় টুপি পরনে জুব্বা, হাতে ব্যাগ, সামনে এগিয়ে এসে বলে ওঠে, ভাই আপনার কথা মতো সবাইকে নিয়ে হাজির হয়েছে। এখন কি করব ভাই? সাথে কাজী সাহেবকেও তুলে এনেছি আর আমাদের কিছু ছেলেপেলে চলে এসেছে। নাবিলের এরকম কৃতকর্ম দেখে এবার নিঝুম বেশ অবাক হয়। তার ছেলের চোখে তাকিয়ে ডাব ডাব করে চারিদিকটা দেখে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলে ওঠে নিঝুম, এসবের মানেটা কি? তুই কি করতে চাইছিস? তুই জানিস না আমি কে? তুই কি এসব দেখে আমাদের ভয় দেখাচ্ছিস? মনে রাখিস তোরা, এসব ফাওবাজিতে আমি নিঝুম ভয় পাবো না। তোকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার কথা শুনে নাবিলের তেমন কোনো রিয়াকশন দেখলাম না। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে খানিকটা সামনে এগিয়ে আসে। সে আমার হাত ধরে নিয়ে যায় সেই জুম্মা পরিহিত মাথায় টুপি দেওয়া লোকটির সামনে। লোকটিকে হাতের ইশারা দিতেই লোকটির সাথে নিয়ে আসা ব্যাগ থেকে কিছু কাগজপত্র ও কলম বের করে। তারপর কি যেন লেখে খাতায়। অবশেষে সেই কাজীটি বলে ওঠে, আচ্ছা বাবাজি, দেনমোহর কত লিখব? এবং তোমাদের এই বিয়েতে দুজনের সহমত আছে তো নাকি? এখানে তো ছেলে পেলে ছাড়া আর কিছুই দেখছি না। চারিদিকে শুধু মরুভূমির মতো ফাঁকা, আর সমুদ্রের ঢেউয়ের পাখির কিচিরমিচির, মৃদু বাতাসে দমকা হাওয়া। কাজী সাহেবের কথায় ভরকে ওঠে নিঝুম। নিঝুম কি বলবে কোনো কিছু ভেবে পায় না। নিঝুম ও তার বান্ধবীরা এক চোখে তাকিয়ে আছে কাজী সাহেবের দিকে। নীরবতা ভেঙে নিঝুম বলে ওঠে, দেনমোহর মানে কি? আর আপনি কে? এসব কি হচ্ছে? আমি কোনো কিছুই বুঝছি না।
আমাকে কেউ সবটা খুলে বলবে প্লিজ। আমার কথা শুনে ভরকে ওঠে সবাই। জিলানও হেলিকপ্টার করে আসা বেশ কিছু ছেলেপেলে সহ কাজী সাহেব অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার সামনে দাঁড়িয়ে থেকে। আমার এরকম আহম্মকের মতো প্রশ্ন দেখে এবার নাবিল বলে ওঠে, ও মাই ডার্লিং, আজকে আমাদের বিয়ে। হোয়াট দ্য হেল, কি বলছিস তুই? আর ইউ জোকিং? তুই কি আমার সাথে যোগ করছিস? তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? তো কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? তোর মতো একটা আন্ডারওয়ার্ল্ডের আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনালকে বিয়ে করব আমি? যেখানে আমি বিয়ে করার জন্য এমপির ছেলে রাস পাগল, সেখানে তোর মতো একটা সাধারণ ব্যবসায়ী ছেলেকে আমি বিয়ে করব? তুই ভাবলি কি করে? ও মাই ডার্লিং, সব বিষয়ে ভাবতে হয় না। ভাবনাটাকে এক সাইডে রেখে ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে সে কাজটাকে প্রাধান্য দেওয়া উচিত, তাই না কাজী সাহেব? নাবিল ও নিঝুমের কথা শুনে হেলিকপ্টার করে জোরপূর্বকভাবে তুলে নিয়ে আসা হয়। ওই কাজীটা বেশ ঘাবড়ে যায়, ভাবতে থাকে এখানে কি হচ্ছে, সার্কাস নাকি ম্যাজিক। অবশেষে নীরবতা ভেঙে কাজী সাহেব গম্ভীর গলায় বলে ওঠে, এখানে কি সার্কাস চলছে? আমাকে জোরপূর্বকভাবে কাজী অফিস থেকে তুলে এনে হেলিকপ্টার করে এই সমুদ্রে নিয়ে আসলেন বিয়ে পড়াবেন বলে, আর আমি না রাজি হলে আমার মাথায় বন্দুক ঠেকালেন। আর এখানে এসে শুনি পাত্র আর পাত্রী নাকি শত্রু। আমি আপনাদের পরিচয় দিব, একটা মেয়েকে অপহরণ করে জোর করে বিয়ে করছেন, মামলা হবে আপনাদের নামে। আমাকে যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে চলুন বলছি। কাজী সাহেবের মুখে এরকম হুঙ্কার দেয়া হুমকি শুনে জিলান সহ দলের ছেলেরা একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আরে বেটা কাজী, তুই কাজী না হয়ে হয়েছিস একটা বাজে। তোকে যেটা করতে বলছি তুই সেটা কর। ভাই যেটা বলছে তোকে বিয়ে পড়াতে হবে, তা আবার এই মেয়েটার। কথাটা শেষ করতে পারে না জিলান, তার আগেই নাবিল হাতের ইশারায় জিলানকে থামিয়ে দিয়ে বলে ওঠে, মেয়েটি না, বাবি বল বেটা। সরি ভাই, এই বেটা কাজে ভাইয়ের সাথে ভাবির এখনই বিয়ে দিবি, যত টাকা চাই তত নিবি, কিন্তু কাজটা আগে কর, না হলে এখান থেকে জীবিত যেতে পারবি না। তোকে জীবন দিতে হবে এই সমুদ্র সৈকতে, কথাটা বুঝেছিস? তোরে কয়ে দিলাম, আমার মাথা একদম গরম করবি না, বুঝলি? জিলান ও নাবিলের কথা শুনে কাজী সহ নিঝুম অবাক। কাজী সাহেব আর কোনো কিছু বলে না, কাজী বিয়ে পড়াতে শুরু করে। কাজী বলে ওঠে, 1999 টাকা 50 পয়সা ধার্য করিয়া হাসান চৌধুরীর 3 নম্বর ছেলে নাবিল চৌধুরীর সাথে বিয়ে হচ্ছে কুদ্দুস চৌধুরীর একমাত্র মেয়ে নিঝুম চৌধুরীর সাথে। তুমি কি এই বিয়েতে রাজি আছো মা? যদি রাজি থাকো তাহলে বলো কবুল, কবুল, কবুল। কাজী সাহেবের মুখে কবুল কথাটা শুনে চমকে ওঠে নিঝুম সহ তার বান্ধবীরা। নাবিল নিঝুমের এরকম অবস্থা দেখে মুচকি মুচকি হেসেই চলেছে। অবশেষে নিঝুম বলে ওঠে, আপনার সাহস হয় কী করে আমার অনুমতি ছাড়া আমাকে কবুল বলার? এই ক্রিমিনালটার সাথে সাথে আপনাকে ঢুকাবো কিন্তু। আমার মুখে এরকম কথা শুনে দুপা সামনে এগিয়ে এসে নাবিল আমার চোখে চোখ রেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অবশেষে নীরবতা ভেঙে নাবিল বলে ওঠে, কি বারবারে ক্রিমিনাল ক্রিমিনাল বলেই চলেছিস? দ্রুত কবুল বল আর বিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ কর। নাবিলের মুখে এরকম অবস্থার কথা শুনে পুরো মাথাটা আমার বিগড়ে যায়। কোনো কিছু না ভেবে না বুঝে না দেখে শুনে পরপর নাবিলের গালে লাগিয়ে দিই বেশ খানিকটা থাপ্পড়। নাবিল তার ছেলেপেলেদের সামনে পরপর এতগুলো থাপ্পড় খেয়ে লজ্জাবোধ করে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় আর ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তুই আমার গায়ে হাত দিয়েছিস, কাজটা মোটেও ভালো করলি না। তোকে পছন্দ করি, ভালোবাসি বলে তুই আমার গায়ে হাত দিবি? এটা আমি মেনে নেব না। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই শুধু দেখে যা। নাবিল নিঝুমের হাতে থাপ্পড় খাওয়ার পরে রাগী কণ্ঠে কথাগুলো বলে নিঝুমকে। নিঝুম নাবিলের মুখে এরকম ভয়ের কথা শুনে আর কিছু বলতে পারে না। নাবিল পকেট থেকে একটা ফোন বের করে আর একটা ভিডিও ওপেন করে ধরে নিঝুমের সামনে। তারপর জিলান বলে ওঠে, ভাই সব কিছু রেডি করা হয়ে গেছে, ওনার কেবিনের নিচে একটা বোম রাখা আছে। আমরা বাটনে চাপ দিলে অফিস সহ পুরো বিল্ডিং ধসে যাবে। আপনি অর্ডার দিলেই আমরা বাটনে প্রেস করব। জিলানের মুখে এরকম কথা শুনে আর নাবিলের হাতে থাকা ফোনটার ভিতরে ওই ভিডিওটা দেখে সারা শরীরের লোমগুলো আমার খাড়া হয়ে যায়। কেননা আমার বাবার অফিসের নিচে ওই বোমা ফিট করে রেখেছে আর কন্ট্রোলটা জিলানের হাতে। বাটনে প্লেস করলে পুরো অফিসটা দুমড়ে মুচড়ে মাটিতে মিশে যাবে। নাবিলের দিকে তাকাতে নাবিল একটা মুচকি হাসি দেয়
আমি বুঝে যাই এটা নাবিলের কাজ, তাই আর তেমন কিছু না ভেবে আমি বলে উঠি, ওকে ঠিক আছে, আমি তোকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। আর তোকে আমার এতই বিয়ে করার শখ যে তোর জীবনটা আমি বিয়ের পর পাল্টে দিব, তুই শুধু দেখতে থাক তোর সাথে কি হয়। কথাগুলো বলা শেষে কাজী আমাকে কবুল বলতে বলল। আমি কবুল বললাম। অবশেষে বিয়ে আমাদের হয়ে যায়। আর সেই 3টে হেলিকপ্টারে করে আমি সহ কাজী এবং আমার বান্ধবীদেরকে নিয়ে চলে আসে আমাদের নিজ গন্তব্যে। তারপর আমাদের হেলিকপ্টার থেকে নামিয়ে আমার বান্ধবীদেরকে নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে আমাকে নিয়ে চলে আসে তাদের বাড়িতে। এই ছিল নাবিলের সাথে আমার সেই রাতে ভয়াবহ দৃশ্য। অতঃপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সারা শরীরে আমার সেই বেল্টের মার খাওয়া রক্তে রক্তাক্ত হয়ে গেছে বিছানার চাদর। পাশে দেখি নাবিল অঝরে নাক ডেকে ঘুমাচ্ছে। বিছানার চাদরটা শরীরে পেঁচিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম। শাওয়ার ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে বাথরুমে গোসল করলাম। অসহ্য মার খাওয়ার জন্য আমার পুরো শরীরটা ব্যথায় কুঁকড়ে গেছে। শরীরে প্রচণ্ড ব্যথা করছে, বেশ জ্বর এসেছে, মাথা ঘুরছে। তবুও আমি ফ্রেশ হয়ে এসে নিচে যাওয়ার জন্য বেডরুম খুললাম। এদিকে নাবিলের দিকে তাকাতেই দেখি সে এক নগ্ন অবস্থায় নাক ডেকে ঘুমাচ্ছে। এদিকে একবার ঘৃণার চোখে তাকাতেই সিঁড়ির কাছে আসতেই পুরো দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। চোখের সামনে কিছু কালো কালো মানুষকে দেখতে পাই। তারপর শুধু কালো নয়, পুরো পৃথিবীটা যেন আমার কালো হয়ে যায় আর ঘুরতে থাকে। এক পর্যায়ে কী হলো আর নিজে কিছু বুঝতে পারলাম না। জ্ঞান হারার আগ পর্যন্ত মনে হয় আমি উপর থেকে নিচে পড়ে যাচ্ছি। এমন অবস্থায় শুধু একজনের চিৎকার শুনতে পাই। তারপর আমার তেমন কিছু মনে নেই। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডে। এপাশ ওপাশ চোখ মেলে তাকিয়ে দেখতে পাই এক পাশে বাবা আর কিছু মানুষ, এবং পাশে দেখতে পাই এক নরপশু নাবিলকে, যার জন্য আমার এই দশা। বাবা আমাকে দেখে বলে ওঠে, মা, তোর এই অবস্থা কি করে হলো? আর তুই আমার বন্ধু হাসানের বাড়িতে কি করছিলিস? আর তোর শরীরে এত আঘাতের চিহ্ন কেন? তুই সিঁড়ি থেকে কিভাবে ওদের বাড়িতে পড়ে গেলি? নিঝুম কি বলবে কোনো কিছু বুঝতে পারে না। তার বাবার এরকম কথা শুনে তার সব কিছু মাথার উপর দিয়ে চলে যায়। মেয়েকে এত প্রশ্ন করছে দেখে আবার নিঝুমের মা মিনা বেগম ঝাঁঝালো কণ্ঠে কুদ্দুস মিয়ার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি একটু থামবে কি? সেই তখন থেকে সিআইডি অফিসারদের মতো আমার মেয়েকে জেরা করছো। ওকে একটু সুস্থ তো হতে দাও। তা না করে এক নাগারে ওকে জিজ্ঞাসা করতে শুরু করেছো। তাই বলে আমি জিজ্ঞাসা করব না আমার মেয়ের কি হয়েছে না হয়েছে? তার এই অবস্থা কি করে হলো? কেন জিজ্ঞেস করবে না? অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু সেটারও একটা সময় আছে, তাই না? কিন্তু নিঝুম কোনো কিছু বুঝতে পারে না। বাবা মার মধ্যে এত কথা শুনে নিঝুম বেড থেকে উঠে বসার চেষ্টা করে। দূরে দাঁড়িয়ে সবটা দেখছেন নাবিল। নিঝুমের মা মিনা বেগম নিঝুমকে ঠিক করে বসিয়ে দেয়। তারপর নিঝুম কোনো কিছু বলতে যাবে তার আগেই পাশে থেকে এক ভদ্রমহিলা বলে ওঠেন, এখন কেমন আছো মা? তুমি আমাদের বাসায় কি করে গেলে? গেছো তো গেছো, আবার সিঁড়ি থেকে পড়লে কি করে? এখন তোমার শরীরের কি হাল হয়েছে দেখেছো? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ কৃপায় ও রহমতে ভালো আছি। কিন্তু আমি তো আপনাদের ঠিক চিনতে পারলাম না। তুমি আমাদের চিনবে না মা, কারণ তোমার সাথে এই প্রথম আমাদের দেখা হচ্ছে। তুমি আমাদের বাড়িতেই অজ্ঞান হয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেছো। তারপর আমরা তোমাকে সবাই মিলে এখানে নিয়ে আসি। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার হাজবেন্ডের বন্ধুর মেয়ে। নিঝুমের কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল। কথাটা শুনেই এদিক ওদিক তাকিয়ে দেখে, আবার চোখ নামিয়ে নেয় সে। কুদ্দুস মিয়া আবার বলে ওঠে, মা, তুই দ্রুত সুস্থ হয়নি। তোকে ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তুই কোথায় গিয়েছিলি? তোকে খুঁজতে আমি সারা শহরে পুলিশ লাগিয়ে দিয়েছি। তোর জন্য মন্ত্রী সারা শহরে বিজ্ঞাপন ছড়িয়ে দিয়েছে, খবরের কাগজে, পেপারে, টেলিভিশনে। অবশেষে তোকে আমি আমার বন্ধুর বাড়িতে পেলাম। মা, তুই সুস্থ হয়ে নে, তারপরে তোর সাথে কি কি হয়েছে, তুই ওই বাড়িতে কি করে গেলি, সবটা আমাদের বলবি। তুই কিভাবে হারিয়ে গেলি। মা এবং বাবার মুখে এরকম কথা শুনে কি বলবে কোনো কিছু ভেবে পায় না। অবশেষে খবর পেয়ে মমিনা চলে আসে হসপিটালে। মমিনা হচ্ছে নিঝুমের বেস্ট ফ্রেন্ড। তাদের সম্পর্ক অনেক ভালো। নিঝুমের মা মিনা বেগম মমিনাকে হাসপাতালে দেখেছে। মমিনা হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই নিঝুমকে দেখে বলে ওঠে, ঝুমু, তোর কি হয়েছে? আন্টি দ্রুত আমাকে হসপিটালে ফোন করে নিয়ে আসলো। তোর তো বিয়ে হয়ে গেছে, তাহলে তুই হসপিটালে কিভাবে এলি? আর তোর শ্বশুর বাড়ির লোকেরা আবার কোথায়? ওই বজ্জাত হারামিটা কোথায় যে তোকে জোর করে বিয়ে করেছে?
মমিনার মুখে এরকম কথা শুনে হসপিটালের মধ্যে উপস্থিত থাকা সবাই এক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মমিনার দিকে। মমিনার মুখে এরকম কথা শুনে নিঝুম সহ নাবিলও চমকে ওঠে। নাবিল ভয়ে চুপ মেরে বসে থাকে। নিঝুম কি বলবে কোনো কিছু ভেবে পায় না। মমিনা আর কোনো কিছু বলার আগে হাসি বেগম বলে ওঠে, বিয়ে মানে? এই মেয়ে কী সব বলছো? তুমি আমাদের বাড়িতে ছিলে, তাহলে ওর বিয়ে কখন হলো আর কার সাথেই বা হলো? মমিনার মুখে এরকম কথা শুনে সবাই যেন এক অন্যরকম দৃষ্টিতে তাকায় আমার দিকে। আমি কি বলবো, কোনো কিছু ভেবে পাই না। অবশেষে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। মা আর বাবার কাছে এসে ভয়াত্মক কণ্ঠে বলে ওঠে, নিঝুম, তোর বিয়ে হয়েছে মানে? মানি না এসব, কি বলছে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এটা কি শুনছি নিঝুম? আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি। মমিনা, তুই যে বললি আমার মেয়ের বিয়ে হয়েছে, তুই এত সব জানিস অথচ তুই আমাদের কাউকে কোনো কিছু জানাসনি। কার সাথে বিয়ে হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, সবটা খুলে বল। বাবার এরকম করা প্রশ্ন শুনে মমিনা বুঝে যায় যে বাড়িতে আমি এখনও কোনো কিছু জানাইনি। আমি মমিনার মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে আর যখনই বলতে যাব তখনই দেখে ফেলি নাবিলকে। নাবিলকে দেখার সাথে সাথে মমিনা আচমকে বলে ওঠে, সে কি আঙ্কেল, এখন আপনাদের কি জানাইনি বিষয়টা? ওই চেয়ারে বসে থাকা ছেলেটিকে দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে আপনাদের মেয়ে নিঝুমের হাজবেন্ড, এবং ওর নাম হচ্ছে নাবিল। ছেলেটা বদমেজাজি, রাগী, খুবই খারাপ। ওই ছেলেটা জোরপূর্বকভাবে নিঝুমকে বিয়ে করেছে। আমাদের কিডন্যাপ করে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় নিয়ে যায়। সেটা ছিল সমুদ্র এলাকা। সেখানে এই বদমাশটা নিঝুমকে জোর করে বিয়ে করে। আর হ্যাঁ, সে অনেক বড় একজন গ্যাংস্টার। নিঝুম চুপচাপ দাঁড়িয়ে আছে। নাবিল তো মাথা নিচু করে ফেলেছে, কেননা তার সব কিছু গোপন কথা বলে দিচ্ছে মমিনা। তাই চিন্তিত মমিনা আবার বলে ওঠে, ওই ছেলেটা হেলিকপ্টারে করে তার কিছু ছেলে পেলে ও কাজে নিয়ে জোরপূর্বকভাবে ওখানেই ভয় দেখিয়ে বিয়ে করে নেয় নিঝুমকে। তারপর কি হয়েছে আমি আর জানি না। আর আজকে সকালে আন্টি আমাকে ফোন করে হাসপাতালে আসতে বললেন। আর এসে যা দেখলাম তা তো আপনারা সবাই দেখলেন। মমিনার কথা বলা শেষ হলে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুম ও নাবিলের দিকে। কিছু সময় কেটে যায়, তখনই পরপর বেশ কয়েকটা থাপ্পড়ের শব্দ পাওয়া যায়। হসপিটালের কোণে তাকিয়ে দেখতে পাওয়া যায় হাসি বেগম তার ছেলে নাবিলকে বেশ কয়েকটা থাপ্পড় মেরেছে। জানোয়ারের বাচ্চা, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? তুই জোরপূর্বকভাবে ভয় দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিস? তুই বললে তো আমরা তোর সাথে ওর বিয়ে দিতাম। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে রং তামাশা দেখছে। যখনই হাসি বেগম মারতে যাবে নাবিলকে, তখনই পেছন থেকে মিনা বেগম লাঠিটা নিয়ে বলে ওঠে, ভাবি, এত রেগে যাচ্ছেন কেন? দেখছি কি হয়েছিল তাদের মাঝে। না ভাবি, থাকবে কেন? এই জানোয়ারের বাচ্চাটার এত সাহস হয় কি করে? তাকে যে শিক্ষা দিয়েছি আমি, সেই শিক্ষার অবাধ্য হয়ে সেই রকম কাজ করবে আমি ভাবতে পারিনি। ওকে আমার ছেলে বলতে ঘৃণা করছে। মা, তুই বল, তোর সাথে ও আর কি কি করেছে? অবশেষে যখন আন্টি আমাকে বলতে বলল, তখন আমি সবার দিকে একবার তাকিয়ে কেঁদে উঠলাম। তারপর মৃদু কণ্ঠে আমি বলতে শুরু করলাম যে আমি শুধু আমার বন্ধুবান্ধবীরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, সমুদ্র সৈকত, যেখানে ওই অমানুষটা একটা মানুষকে খুন করেছিল। আমি সেই সময় দেখে ফেলি। তারপর যা যা হয়েছে সব একসাথে বলতে শুরু করি। রাতে যে আমার সাথে পশুর মতো আচরণ করেছে সেটাও বলি। আমার শরীরে এত মারের চিহ্ন কেন সেটাও বলি। এবং আমি যে আজকে হসপিটালের বেডে শুয়ে আছি এটাও এই হারামিটার জন্য। আমার মুখে এরকম কথা শুনে সবাই ঘৃণা দৃষ্টিতে একবার তাকায় নাবিলের দিকে। নাবিল কি বলবে ভেবে পায় না। আমার মুখে এরকম কথা শুনে এবার আন্টি বলে ওঠে, মা, যেহেতু জানোয়ারের বাচ্চাটার সাথে বিয়ে হয়ে গেছে, যেহেতু সে তোকে অসুস্থ করেছে, সেই তোকে সুস্থ করবে, এটাই আমার নির্দেশ। এই বলে আন্টি সহ হসপিটালে উপস্থিত থাকা সকলে বেরিয়ে যায়। কেউ নেই, এখন শুধু আমি, মমিনা আর নাবিল। আমি তার চোখে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। মমিনা বলে ওঠে, দোস্ত তুই থাক, আমি গেলাম। আমি পরে এসে তোকে দেখে যাব। তোকে আমাদের মাঝে না পেয়ে কেন জানি না কলেজটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই দ্রুত সুস্থ হ। তারপর মমিনা চলে যায়। পুরো রুমের ভেতরে এখন শুধু দুজন। নাবিল গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে, চেয়ার টেনে বসে পড়ে বেডের সামনে। তারপর নাবিল বলে ওঠে, আসলে সরি, আমি তোকে এভাবে আঘাত করতে চাইনি। আসলে তুই তো আমার মাথাটা গরম করে দিয়েছিলি, যার কারণে তোকে আমি মারতে বাধ্য হলাম। তুই তো জানিস আমি আমার নিজের ডাকটা কন্ট্রোল করতে পারি না। তোকে বড্ড বেশি ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসাটা বুঝলি না, তাই তোর সাথে এমনটা করতে বাধ্য হয়েছি। তুই চিন্তা করিস না,
যেহেতু তুই আমার বিয়ে করে বউ, তাই তোর সকল ভালো মন্দ আমার দেখার দায়িত্ব। দ্রুত সুস্থ হয় না, আমরা হানিমুনে যাব, তুই যেখানে যেতে চাইবি সেখানে যাব। নিঝুম কোনো কথা বলে না। কিছু সময় কেটে যায়। নাবিল অনেকক্ষণ থাকার পরে বাইরে চলে আসে। রাত বাজে 9টা। শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা চারিদিকে। কুয়াশা আবছা আবছা ধোঁয়ার আলো আর কুয়াশা মিলিত হয়ে হালকা অন্ধকার ছেয়ে গেছে পুরো এই রাতের পরিবেশটায়। গাড়ির হেডলাইট জ্বালিয়ে পুরনো একটা বাড়ির সামনে এসে গাড়ি বের করে নাবিল। তারপর নাবিল গাড়ির ভেতর থেকে বের হয়ে এসে দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দেয়। ভেতরে প্রবেশ করতেই বলে ওঠে জিলান, ভাই, আপনি এসেছেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি এসেছেন, এবার তাহলে তার পেট থেকে কথা বের করতে হবে, কারণ আপনার 3rd ডিগ্রি আর আমাদের 3rd ডিগ্রি এক নয়। আমরা এত মারলাম, এত বোঝালাম, তবুও তার এক কথা। কথাটা শুনে এক রহস্যময় মুচকি হাসি দেয় ঠোঁটের নিচে নাবিল। নাবিল কোনো কিছু না বলে ভেতরে পা বাড়িয়ে রুমের ভেতরে প্রবেশ করে। রুমের ভেতরে প্রবেশ করতে যেন রুমটা থরথর করে কাঁপতে শুরু করে। রুমের ভেতরে থাকা ফ্লোরের ওপরে ধুলোগুলো উঠতে থাকে। রাতের আধারে যে বাদুড়গুলো রুমের ভেতর অন্ধকারে লুকিয়ে থাকতো, তারা যেন ভয়ে জানালা ভেদ করে রুমের বাইরে পালিয়ে যায় নিজেদের জান বাঁচিয়ে। পুরো রুমটা যেন নিস্তব্ধ আর নীরবতায় ছেয়ে গেছে। অবশেষে নাবিল বলে ওঠে, জানিস তো, আমার ইসলাম ধর্মে এমন একটা জিনিস আছে যেটা বলে বোঝাতে পারবো না। জানিস, আমি এক মসজিদ ফাংশনে ভাষণ দিয়েছিলাম, শুনবি সেটা কী ছিল? আমি এটা বলেছিলাম যে পরিশেষে একটা কথাই বলি, আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলার পথে 1 টাকা ব্যয় করলে আল্লাহ তাআলা ওই 1 টাকার বিনিময়ে 10 টাকা দেয় যে কোনো উসিলায় ওই দানকারী ব্যক্তিকে। আমাদের ইসলাম ধর্মে এবং আমার ধর্ম নিয়ে এবং আমাদের মসজিদে মানুষকে দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা, তাদের খোঁজখবর নেওয়া সব আমাদের নৈতিক দায়িত্ব। খোদার কসম, আমার কাজে যে বাধা দেয় আর যে বাধা সৃষ্টি করে তাকে 3.5 হাত নয় বরং 6.5 হাত মাটির নিচে আমি পুঁতে ফেলি। আর আজকে একই সিস্টেমে একে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব, আর ও আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে। যখন একটা গাছ মানুষ রোপণ করে আর ওই গাছটা যখন ফল না দিয়ে শুধু ও কিছু হয়ে থাকে, তখন ওই গাছটাকে গাছের মালিক রাখে না, গাছটাকে কেটে ফেলে। ঠিক তেমনই আমিও উপড়ে ফেলবো আমার বিরুদ্ধে কথা বলার কারণে, আমার বিরুদ্ধে যাওয়ার কারণে। নাবিল কথাগুলো বলে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা লোকটার সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। পেছনে দাঁড়িয়ে আছে তার অসংখ্য ছেলেপেলে, তার পাশে দাঁড়িয়ে আছে জিলান অস্ত্র হাতে নিয়ে। নাবিলের সামনে ফুটন্ত গরম টকবগে পানির পাত্র রাখা হয়। নাবিল খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে কোনো কিছু না ভেবে খানিকটা পানি গ্লাসে করে নিয়ে ছিটা দেয় চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা লোকটির মুখে। হঠাৎ করে ছেলেটির মুখে গরম পানি পড়াতে ছেলেটি চমকে উঠে চেয়ারের থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে ফেলে। জিলানো তার লোকের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় থাকা সেই ছেলেটাকে আবার সোজা করে বসায়। মুখটার দিকে তাকাতেই যেন সবাই আটকে ওঠে, কেননা মুখের গরম টকবকে পানি ছেটানোর কারণে মুখের খানিকটা অংশ পুড়ে ছাই হয়ে গেছে। মুখটা পুরো ঝলসে গেছে। তাকাতেই যেন কেমন বিশ্রী ও ভয়ঙ্কর লাগছে। এটা দেখে হাসতে হাসতে বলে ওঠে নাবিল, কিরে, তোর অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এখন কোথায় গেল? নাবিলের মুখে এরকম কথা শুনে কি বলবে কোনো কিছু ভেবে পায় না সভাপতি। কারণ সভাপতির পুরো মুখটাই কম বেশি পুড়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পুড়ে ছাই হয়ে গেছে, যার কারণে বলতেও তার আত্মাটা কেঁপে উঠছে। তবুও গোঙাতে গোঙাতে কী যেন বলে, কিন্তু তার কথা শুনতে পাওয়া যায় না। অবশেষে নাবিল আবার বলে ওঠে, কিরে, প্রথম ডোজ দিতেই তুই কাবু হয়ে গেলি? তাহলে বাকি ডোজগুলো তোর উপরে প্রয়োগ করলে তো তুই বেঁচে থেকেও লাশ হয়ে যাবি। নাবিল কথাগুলো বলছে আর উচ্চস্বরে হাসে, আর তার হাসিতে যেন পুরো বিল্ডিং থরথর করে কাঁপছে। নাবিলের এরকম হাসিতে তার পুরো গ্যাং হু হু করে হাসতে থাকে। এদিকে আমি একা আছি। সন্ধ্যায় বাবা মাও, আমার শ্বশুর শাশুড়ি চলে গেছে, বড়ভাবে এসেছিল, ও আমার ননদও এসেছিল। আমি তাদের চলে যেতে বলাতে তারা সবাই চলে যায়। আমি একা একা শুয়ে আছি। এদিকে প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে। কি করব ভেবে পাই না, তবুও চুপটি করে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকলাম। ওদিকে কিরে, তুই মসজিদের সভাপতি ছিলি, আর সেখানে বরাদ্দ আসলে তুই সেগুলো নিজের আয়ত্ত করে নিস, নিজে বক্ষণ করিস, অথচ আল্লাহ তাআলার গড়ের কোনো উন্নতি করিস না। শুধু তুই নিজের পেটটাকে বড় করছিস। এটাকে কি বানিয়েছিস? কথাগুলো বলছে আর চেয়ারের সাথে সেই সভাপতি ছেলেটির পেটে লাথি দিয়ে গুঁতা দিচ্ছে আর কথাগুলো বলছে। অবশেষে সেই সভাপতি ছেলেটি গোঙাতে গোঙাতে বলে ওঠে,
ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর বেঁচে থাকতে কোনোদিন কারো হক মেরে খাবো না। আমি মসজিদের সামনে মাদ্রাসার ফান্ডের যত টাকা ছিল সে টাকা দিয়ে অর্থ সম্পদ, রাজ্য, প্রাসাদ, খ্যাতি, সম্মান সব কামিয়েছি। আমি সব কিছু উজাড় করে দিব আল্লাহর পথে। তবুও আমাকে আমার জানটা ফিরিয়ে দেন। সভাপতির এরকম করুণ অবস্থা দেখে উপস্থিত থাকা নাবিলের দলের ছেলেরা ভয়ে জড়সড় হয়ে আছে। একদল বেঁধে নাবিল তার বক্স থেকে একটা ধারালো কেঁচি বের করে তারপর কাঁচিটা সভাপতির সামনে রাখে। সভাপতি এটা দেখে হিসু করে ফেলে। সভাপতির এরকম করুণ অবস্থা দেখে এবং নাবিল বলে ওঠে, কিরে এটুকুতে তোর এই অবস্থা? ভাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। জীবন থাকতে আর কোনোদিন বেহালাল টাকা খাবো না, কারো হক মেরে খাবো না। সর্বদা সকল কষ্ট দুঃখ যতই আসুক না কেন আমি কোনোদিন হারাম খাবো না। আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। সভাপতির এরকম করুণ অবস্থা দেখে অবশেষে নাবিল কিছু আর না বলে চেয়ারে বসে পড়ে। তারপর বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজে নিজে কী যেন ভাবে, গুনগুন করে কী যেন বলে ওঠে। পরিশেষে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অপেক্ষার প্রহর কেটে দিন গুনিয়ে সময় এগিয়ে এসে রাত্রি নিঝুম হয়ে মধ্যরাতে এক আধার ছেয়ে গেছে অন্ধকার। সবাই তাকিয়ে আছে, অপেক্ষা কমলে কখন উত্তর দিবে নাবিল। তার রায় ফয়সালা করবে সবার সামনে। পরিশেষে অপেক্ষার প্রহর শেষ করে নাবিল আবার বলে ওঠে, ওকে ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম। যদি তুই আমার আল্লাহর ওয়াস্তে মাফ চাচ্ছিস, আল্লাহ বলেছে যে ব্যক্তি মাফ চায় তাকে মাফ করে দেওয়া উচিত, তাহলে মন শান্ত থাকে এবং প্রশান্তিতে ভরে ওঠে। তাই তোকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি শুনি তাহলে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। জবাই করার পর যেভাবে গলা কাটা মুরগি ছটফট করে সেভাবে তুই তোর প্রাণটা হারাবি। এখান থেকে যা। তারপর চেয়ার থেকে হাত পা বাঁধন খুলে দেওয়া হয়। সভাপতি চোখে একটা কালো রঙের রুমাল বেঁধে দিয়ে সেই গোপন আস্তানা থেকে বের করে এনে রাস্তার অন্ধকারে ছেড়ে দিয়ে দেয়। সভাপতি ভয়ে এগিয়ে যেতে পারছে না বলে সভাপতির বাড়িতে পৌঁছে দিয়ে যায় ছেলেরা। তারপর নাবিল ঘড়ির দিকে তাকিয়ে তো অবাক, কেননা 11:30 বেজে গেছে। এদিকে হসপিটালে এখনও একা আছে নিঝুম। বেশ চিন্তা হচ্ছে নাবিলের। হাজার হলেও যত মারুক কাটুক ঘৃণা করুক, ভালোবাসার মানুষ বলে কথা। তাই দ্রুত আর এক মুহূর্ত দেরি না করে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। ড্রাইভিং করছে জিলান আর তার পাশে বসে আছে নাবিল। হঠাৎ করে নাবিলের ফোন আসে। ফোনের ওপাশ থেকে হাসি বেগম বলে ওঠে, কিরে কোথায় তুই? আমরা হসপিটাল থেকে সে কখন বেরিয়েছি, তুই কি এখনো হসপিটালে যাসনি নাকি বাইরে আছিস? আমার শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে নাবিল চমকে যায়। সে ভাবতে পারেনি যে হসপিটালে আমি একা আছি। তাই সে দ্রুত রেগে গিয়ে চটপটে বলে ওঠে, কি নিজুম হসপিটালে একা আছে আর তোমরা হসপিটাল থেকে বেরিয়ে গেছো, অথচ আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি? আমি একটা কাজে আটকে গেছি, এইমাত্র যাচ্ছি, সবে রওনা দিলাম। ও মাই গড, তোমরা না যে কী করো! আর কোনো কথা না বলে দ্রুত ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। দ্রুত ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করে নিয়ে আসে হসপিটালে। তারপর নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে বলে। ভেতরে প্রবেশ করে কেবিনের মধ্যে প্রবেশ করে দেখে শুয়ে আছেন বেডে নিঝুম। কি সুন্দরী, মায়াবতী, রূপবতী অনুভূতি লাগছে মেয়েটিকে। নাবিল বেডের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আস্তে করে নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, নিজুম কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছো, প্লিজ এখন উঠে কিছু খেয়ে নাও, না হলে শরীরটা আরও খারাপ করবে। তারপর তোমাকে ওষুধ খেতে হবে, না হলে মা আমাকে আর আস্ত রাখবে না। খাওয়া দাওয়া করে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো প্লিজ। হঠাৎ করে মাথায় কারো আলতো ছোঁয়া পেয়ে এবং কারো ডাকার চিৎকার শুনতে পেয়ে মিটমিট করে চোখ খোলে নিঝুম। এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। যখনই চোখটা বন্ধ করতে যাবে তখনই আবার শুনতে পায়, নিজুম উঠো আর এগুলো খেয়ে নাও, ওষুধ খেতে হবে তোমাকে। নাবিলের গলার আওয়াজ শুনতে পেয়ে তাকায় সেদিকে। দেখে তার সামনে স্বয়ং নাবিল বসে আছে। নাবিলকে দেখে যখনই উঠতে যাবে নিঝুম, উঠতে পারে না। তখন নাবিল নিঝুমকে উঠিয়ে দিয়ে পেটের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় আর বলে ওঠে, এই নাও তোমার ফেভারিট বিরিয়ানি, এগুলো খেয়ে আর এখানে ওষুধগুলো রাখা আছে, খেয়ে নাও। আমি না খেয়ে মরে যাব, তবুও তোর মতো কোনো অমানুষের হাতে কোনো রকম খাবার খাবো না। তাই আমাকে জোর না করে নিজের খাবার নিজে খেয়ে নে, খাবারটা নষ্ট হবে না। নিঝুমের এরকম রাগী কণ্ঠে কথা বলা দেখে অবাক হয়ে যায় নাবিল। কেননা আজ পর্যন্ত নাবিলের চোখে চোখ রেখে কথা বলার সাহস করেনি কেউ। নাবিল নিঝুমকে অনেক বোঝাতে থাকে, কিন্তু সে কোনোভাবেই খাবে না। তার কথায় সে অটল। ঠিক তারই কিছু মুহূর্তে পরে হাসি বেগম ফোন করে নাবিলের ফোন রিসিভ করতে হাসি বেগম বলে ওঠে, কিরে
তুই এখনও বাইরে আছিস নাকি হসপিটালের ভিতরে গেছিস? আমি তোমাকে ফোন দিচ্ছি কিন্তু সে ফোন ধরছে না। আমি এখনই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দাঁড়া, তোর আজকে। নাবিল তার মায়ের মুখে হসপিটালে আসছে কথাটা শুনে বেশ ঘাবড়ে যায়। কি বলবে, কোনো কিছু ভেবে পায় না। অবশেষে নাবিল অনেক কিছু ভেবে বলে ওঠে মৃদু কণ্ঠে, মা, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি এখানে পৌঁছে গেছি, সাথে করে খাবারও নিয়ে এসেছি, কিন্তু নিজুম কোনো মতেই খাবারগুলো খাচ্ছে না। এতে আমি কি করতে পারি বলো? নাবিল পৌঁছে গেছে খাবার নিয়ে, কিন্তু নিঝুম খাচ্ছে না। কথাটা শুনে হাসি বেগম রেগে যায়। হাসি বেগম নাবিলকে রাগী কণ্ঠে কিছু কথা শুনিয়ে দিয়ে বলে ওঠে, ওকে ফোনটা দাও দ্রুত, আমি ওর সাথে কথা বলবো। তোর সাথে পরে কথা বলছি। নিশ্চয়ই তুই ওর সাথে কিছু করেছিস, তাই সে এরকম করছে। ওকে ফোনটা দে দ্রুত, আমি ওর সাথে কথা বলবো। ফোনের ওপাশ থেকে এতক্ষণ কথাগুলো বলছিলেন হাসি বেগম। নিঝুম এতক্ষণ ফোনের ওপাশে থাকা ব্যক্তি অর্থাৎ তার শাশুড়ি মায়ের কথাগুলো শুনছিল। নাবিল আর কোনো কিছু না ভেবে না বুঝে ফোনটা এগিয়ে দেয় নিঝুমের দিকে। নিঝুম ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম। এখন কেমন আছেন মা আপনি? ভাইয়া, ভাবি, আমার আদরের ননদ, বাবা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ মা, আমিও ভালো আছি। এই কথা বলার পর আমার শাশুড়ি মা কেমন যেন রেগে গেলেন। কথাগুলো কেমন যেন ঝাঁঝালো কণ্ঠে শোনা যাচ্ছে। আমি আর কিছু বলতে যাব তার আগেই আমার শাশুড়ি মা কর্কশ গলায় আমাকে বলে ওঠে, আমি জানি নাবিল তোমার সাথে অনেক খারাপ করেছে, কিন্তু ও এই মুহূর্তে তোমার জন্য খাবার নিয়ে গেছে। ওগুলো খাও। যদি আমি শুনি তুমি না খেয়েছো, তাহলে এই মুহূর্তে আমি গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার শাশুড়ি মায়ের মুখে রাত 12টার দিকে হসপিটালে আসার কথা শুনে আমি কি করব ভেবে পাই না। অবশেষে শাশুড়ি মায়ের জড়াজড়ি, ওনার ভালোবাসা জর্জরিত হয়ে আমি পরিশেষে নাবিলের নিয়ে আসা খাবারগুলো খেতে চাইলাম। তারপর নাবিল বিরিয়ানির প্যাকেটগুলো এক এক করে সাজাতে শুরু করে। আমার শাশুড়ি মা ফোনের ওপাশ থেকে বলল যেন তাকে আমি ভিডিও কল করি। শাশুড়ি মায়ের কথা মতো আমি তাকে ভিডিও কল করলাম। তারপর শাশুড়ি মা যেটা বললেন তাতে তো আমি একেবারে শেষ। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার মেয়েটা ওখানে না খেয়ে আছে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? খাবারগুলো ওকে খাইয়ে দি নিজের হাতে। যতক্ষণ না ওর পেট ভরছে ততক্ষণ তুই ওকে খাইয়ে দিবি। এটাই তোর শাস্তি। মায়ের মুখে এ কথা শুনে আমি তো অবাক। মা, এটা কেমন ইচ্ছে করলো? নাবিল কিছু বলতে যাবে তার আগে আমার দিকে তাকাতে দেখে আমি তার দিকে চোখগুলো রক্তবর্ণ লাল আকৃতি করে তাকিয়ে আছি ড্যাব ড্যাব চোখে। এটা দেখে সে ভয়ে কোনো কিছু বলতে পারে না, তবুও ভয় বলে ওঠে, এটা কি বলছো মা? আমি খাইয়ে দেব কি করে? আর আমি কাউকে খাইয়ে দিতে পারবো না। আমি নিজেই ঠিক করে খেতে পারি না, তো অন্যকে খাওয়াবো কি করে? নাবিলের মুখে এই কথা শুনে আমি পুরোই অবাক। এত বড় ছেলে এখনও নাকি নিজের হাতে খেতে পারে না, কিন্তু আমার শাশুড়ি মা যে নাছোড়বান্দা, কোনো মতেই যেন শুনবে না। অবশেষে হার মানতে হলো নাবিলকে। তারপর নাবিল কোনো কিছু না উপায় পেয়ে আমাকে খাইয়ে দিতে থাকলো শাশুড়ি মায়ের সামনে, অর্থাৎ ভিডিও কলের সামনে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম কোনো মতে। তারপর নাবিল আমাকে এক এক করে সবগুলো ওষুধ খাইয়ে দেয়। তারপর শাশুড়ি মা আরও যা বলল তাতে তো আমি সহ নাবিল লজ্জায় মরে যায় অবস্থায়। কেননা দেখ নাবিল, তুই আর আসবি কেন? তুই নিঝুমের পাশে শুয়ে পড়, যেহেতু এখানে আর কোনো বেড নেই। আবার কাল সকালে এসে তোদের দুজনকে নিয়ে চলে আসবো, আর ওর যেন কোনো অসুবিধা না হয়। আমি যদি শুনেছি তুই ওর সাথে কোনো বেয়াদবি করেছিস, তাহলে তোর খবর আছে। তারপর নাবিল আর কোনো কিছু উপায় না পেয়ে বেডের উপরে এসে আমার পাশে শুয়ে পড়ে। শাশুড়ি মা ফোন কেটে দিতে দুজন দুই দিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে সকাল হয়ে যায়। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি নাবিল আমাকে পুরো আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে তার বুকের মাঝে, আর আমি আমার মাথাটা তার বুকের মাঝে দিয়ে খামচে ধরে আছি। নাবিলকে এটা দেখে আমি নাবিলের কাছ থেকে সরে আসতে চাচ্ছি, কিন্তু নাছোড়বান্দা নাবিল আমাকে ছাড়ছেই না। বাধ্য হয়ে আবার আগের মতোই তার বুকে ঘুমিয়ে পড়তে হলো। তারপর তারা আবার ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের সবাই এসেছে, দুজন দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে সবাই হু হু করে হেসে ওঠে। তারপর হসপিটালে ডাক্তার এসে বলে ভালো করে চিকিৎসা ও ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। কিছু সময় অতিক্রম করে চলে আসেন নাবিলদের বাড়িতে। সেখানে এসে হাসি বেগম নাবিলকে হুকুম দেয় নিঝুমকে যেন কোলে করে নিয়ে যায় তার বেডরুমে।
আগে ছিল বন্ধু, এখন হয়েছে বেআই বেআইনি। নাবিলা নিঝুম ওপরে চলে যায়। বাকি সদস্যরা সবাই গল্পগুজব করতে বসে যায়। নাবিল নিঝুমকে খাটের ওপর শুয়ে দিয়ে পাতলা একটা কাঁথা টেনে দেয়। দেখতে দেখতে হাসি ঠাট্টার মধ্যে একটা সপ্তাহ কেটে যায়। এর মধ্যে নাবিল অনেকবার রাতের আধারে অন্ধকারে শীতের কুয়াশাতে মুখে মাস্ক লাগিয়ে, মুখে কপালের মাংকি টুপি লাগিয়ে কালো রাতের আধারে হারিয়ে গিয়ে অসংখ্য মানুষকে তাদের পাপের শাস্তি দিয়ে আবার চলে আসে। এই এক সপ্তাহে নাবিল নিঝুম এর অসংখ্য যত্ন ও সেবা করেছে, আগলে রেখেছে। নিঝুমকে নাবিল এত কেয়ার করাতে নিঝুম একটু নাবিলের মায়ায় পড়ে গেছে। আজকে অনেকদিন পর ভার্সিটিতে যাচ্ছে নাবিল ও নিঝুম একসাথে, একই স্মার্ট কার গাড়িতে। তারপর নাবিল ও নিঝুম গাড়ি থেকে নেমে নিঝুম চলে যায় তার বান্ধবীদের কাছে, আর নাবিল চলে যায় তার বন্ধুদের কাছে আড্ডা দিতে। মমিনা এরই মধ্যে অনেকবার নাবিলের বাড়িতে গিয়েছে নিঝুমকে দেখতে। সবাই আড্ডা দিচ্ছে যে যার মতো করে কলেজের ক্যাম্পাসে বসে, আর বাদাম খাচ্ছে, হাসি ঠাট্টা করছে। হঠাৎ করে ক্যাম্পাসে কিছুক্ষণ পর কলেজের গেট দিয়ে তিনটি বাইক প্রবেশ করে। বাইকগুলো বেশ দামি, এক একটা বাইকের দাম 8 থেকে 10 লক্ষ টাকা হবে হয়তো। গাড়ি থেকে নেমে সব ছেলেগুলো চলে যায় নিঝুমের কাছে। এইদিকেই সবটা দেখছিল নাবিল। তারপর নিঝুমের পাশে রাজ নামের একটি ছেলে বসে। ছেলেটি নিঝুমের হাত ধরে যখনই কিছু বলতে যাবে তার আগেই মাথার মধ্যে কপালে মাঝ বরাবর মারে এক লাথি। লাথি খেয়ে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে রাজ নামের ছেলেটি। সবাই হাঁ করে তাকিয়ে আছে সেই দিকে। লাথিটা কে মেরেছে সবাই সেটা খুঁজতে থাকে। অবশেষে সবাই দেখতে পারে তাদের সামনে স্বয়ং নাবিল দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ব্যথা নিয়ে রাজনামের ছেলেটি মাটি থেকে উঠে দাঁড়ায়। তারপর নাবিলের সামনে এসে রাজনামের ছেলেটি বলে ওঠে, কে রে তুই? আমাকে মারা সাহস পেলি কোথায়? তোর কলেজা ছিঁড়ে খেয়ে ফেলবো বেটা। আমার পাওয়ার কতটা জানিস? তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোর তো সাহস কম না বেটা। রাজের মুখে কথা শুনে নাবিল আরও রেগে যায়। আর কোনো কথা ছাড়াই বেশ কয়েকটি থাপ্পড় মারে রাজের গালে। এবার তারা বেশ ক্ষেপে যায়। হঠাৎ করে দুই দলের সঙ্গপঙ্গ তখনই নাবিলকে বলে ওঠে, শালা কুত্তার বাচ্চা, তোর সাহস কী করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? তোকে কে বাছে আমিও দেখতে চাই, তোর কোন বাপ আছে? সবাই অবাক নাবিলের স্ত্রী নিঝুম কথাটা শুনে। নিঝুম ভাবতে পারেনি যে নাবিল এইভাবে সবার সামনে কথাটা বলবে। তখনই অবাক হয়ে রাজ নিঝুমের দিকে তাকায় আর হাসতে হাসতে বলে ওঠে, তোর স্ত্রী হোক বা বউ হোক, তোর বোন হোক, সে আমার গার্লফ্রেন্ড। আর আমার গার্লফ্রেন্ডকে শুধু শরীরে নয়, যেখানে ইচ্ছা সেখানে স্পর্শ করতে পারি। তুই দেখতে চাস আমি ওর কোথায় কোথায় হাত দেই? তাহলে তুই দেখ। এই বলে রাজ নামের ছেলেটি নিঝুমের বুকের দিকে হাত বাড়ায়। বুকের উপর থেকে ওড়নাটা যখনই সরাতে যাবে তখনই মরমর করে কারো হাত ভাঙার শব্দে পুরো ক্যাম্পাস কেঁপে ওঠে। নিঝুম তো চমকে গিয়েছে, কারণ রাজ নামের ছেলেটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর রাজের বন্ধুগুলো এসে নাবিলের সাথে মারামারি করতে থাকে। কারো হাত ভাঙছে তো কারো পা ভাঙছে। নিঝুম নাবিলাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু থামাতে পারছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে পরপর 3টা থাপ্পড় মারে নাবিলকে। থাপ্পড়ে পুরো মাঠটা শান্ত হয়ে যায়। নাবিল আর কোনো কিছু না বলেই তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজের প্রিন্সিপাল এসে পুরো বিষয়টা জানতে চায়, অতঃপর সবটা খুলে বলে। এটার বিচার হবে বলে প্রিন্সিপাল চলে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। এভাবে দেখতে দেখতে কেটে যায় ক্যাম্পাসের সময়। যে যার মতো করে কলেজের ক্যাম্পাস থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। নিঝুমও চলে যায় নাবিলদের বাড়িতে। অতঃপর কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে যায়। দেখতে দেখতে সময় কেটে যায়, কিন্তু নাবিল এখনও বাড়িতে আসেনি। বাড়ির সবাই অপেক্ষা করছে নাবিলের জন্য। অতঃপর কলেজ ক্যাম্পাসে কী হয়েছে নিঝুম সবটা খুলে বলে সবাইকে। হাসি বেগম এবং নাবিলের বাবা বেশ রেগে যায় নাবিলের ওপর। সাথে তার বড় ভাই ভাবি ও তার বোনও আছে। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে নাবিলের জন্য। দেখতে দেখতে রাত 12টা বেজে 1টা বেজে যায়। নিঝুম সবাইকে খাবার খাইয়ে দিয়ে যে যার মতো করে তাদের রুমে পাঠিয়ে দেয়। ড্রয়িং রুমে অপেক্ষা করছে নিঝুম ও তার বড় ভাইয়ের স্ত্রী। 1টা বেজে 15 মিনিট। হঠাৎ করে ঘরের কলিং বেল বেজে ওঠে। নিঝুম দৌড়ে গিয়ে খুলে দেখতে পায় নাবিল দাঁড়িয়ে আছে। হাঁটুগুলো কাঁপছে, যেন নিজের উপর নিজের কোনো কন্ট্রোল নেই। অতঃপর মাতাল কণ্ঠে বলে ওঠে নাবিল, শালি, তোর সাহস কী করে হয় আমার দরজা আটকানো? সরে যা বলছি, না হলে কানের নিচে মারব চোর। নাবিলের মুখে এরকম কথা শুনে আমি চমকে যাই। ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখতে পাই নাবিল ড্রিঙ্কস করে এসেছে। ভাবি সাথে ছিল। নাবিলকে ড্রিঙ্কস করতে দেখে সে বলে ওঠে, নাবিল, তুমি ড্রিঙ্কস করেছো? তুমি জানো না মা তোমার জন্য কতটা টেনশন করে? আর বাবা যদি জানতে পারে তুমি ড্রিঙ্কস করেছো তাহলে তোমার তো মেরে ফেলবে। তার উপর তোমার ভাইয়া বাড়িতে এসেছে।
নাবিল তার ভাবির মুখে এরকম কথা শুনে হাসতে থাকে। আসলে মদ খাওয়ার ফলে সে পুরো মাতাল হয়ে গেছে। নাবিল কি বলবে কোনো কিছু ভেবে পায় না। রাত 1টায় বাড়ি ফিরে এসে বাড়িটা হালকা আলোয় আলোকিত করা আছে। হঠাৎ করে ড্রয়িং রুমের বাতিগুলো জ্বলে ওঠে। সিঁড়ির দিকে তাকিয়ে দেখতে পায় তার মা বাবা ও তার ভাই এসেছে। এটা দেখে তার বড় ভাইয়ের স্ত্রী বলে ওঠে, মা বাবার বোন, তোমরা এখানে কি করছো? তোমাদের এত রাত কে জাগতে বলেছে? মা, তুমি যদি রাত জাগো তাহলে তোমার শরীর খারাপ করবে। নাবিল চলে এসেছে, ওকে খাবার খাইয়ে আমরা যে যার মতো করে রুমে চলে যাচ্ছি। ভাবির মুখে এরকম কথা শুনে আমার শাশুড়ি মা বেশ রেগে যায়। সিঁড়ি থেকে নেমে এসে বেশ কয়েকটা থাপ্পড় মারে নাবিলের গালে। এতগুলো থাপ্পড় খাওয়ার পরও নাবিলের হুঁশ ফিরে না। নাবিল মাতাল কণ্ঠে বলে ওঠে, মারো, আমাকে সবাই মারো, আরও বেশি করে মারো। শুধু মার খাওয়ার জন্য এই বাড়িতে এসেছি, চলে যাব, থাকবো না এই বাড়িতে। কথাগুলো বলে চলে যায় নাবিল। অতঃপর সবাই কেউ কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে ছেলেটা এমন হয়ে গেল কি করে? কেন সে এমন করছে? নিঝুম সবাইকে যে যার রুমে চলে যেতে বলে, আর নাবিলের ব্যাপারটা সে নিজে দেখছে বলে চলে যায় নাবিলের কাছে। দেখতে দেখতে রাত 2টা বেজে যায়। নাবিল রুমে গিয়ে খাটের উপরে শরীরটা এলিয়ে দেয়। অতঃপর কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে নিঝুম। নিঝুম রুমের ভেতরে ঢুকে নাবিলকে ভালোভাবে শুইয়ে দেয়। দেখতে দেখতে রাত 3টা বেজে যায়। তখন আর কোনো উপায় না পেয়ে নাবিলের পাশে শুয়ে পড়ে। নাবিলের শরীর থেকে প্রচুর মদের গন্ধ বেরোচ্ছে। নিঝুমের বেশ অস্বস্তি হচ্ছে, তাই নিঝুম বিছানা থেকে উঠে নাবিলের পোশাক পাল্টে দিয়ে অন্য পোশাক পরিয়ে দেয়। অতঃপর তারা দুজনেই ঘুমিয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালে নাবিলের ঘুম ভেঙে যায়। নাবিল ঘুম থেকে উঠে দেখতে পায় তার মাথাটা বেশ ঝিনঝিন করছে। বিছানা থেকে উঠতে তার বেশ মাথাটা ঘুরছে। হঠাৎ করে তার মনে হলো সে গতকাল রাতে সবার সাথে একই ব্যবহার করেছে। অবশেষে নিজের দিকে ভালো করে খেয়াল করে দেখে কালকে রাতে পোশাকগুলো চেঞ্জ করা হয়েছে। এখন কোনো মতে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে চলে যায়। এদিকে নিঝুমও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যায়। এভাবে কাটছে তাদের দিনকাল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এদিকে নিঝুম নাবিলের সাথে অনেক চেষ্টা করছে কথা বলার জন্য, কিন্তু নাবিল কোনো মতেই পরিবারের সাথে কোনো কথা বলে না। আজ বেশ সেজেগুজে রুমের মধ্যে বসে আছে নিঝুম, কিন্তু কেন সেজেছে সে নিজেও জানে না। দেখতে দেখতে রাত প্রায় শেষের দিকে। নাবিল বাড়ি ফেরে না। পরের দিন সকালে নাবিল বাড়িতে ফিরে আসে। খাওয়া দাওয়া করে একাই বেরিয়ে পড়ে তাদের ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে নিঝুমও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেখানেও নিঝুম নাবিলকে দেখতে পায় না। নাবিলকে পুরো ভার্সিটি খুঁজে কিন্তু কোথাও পায় না। দেখতে দেখতে ভার্সিটির সময় শেষ হয়ে যায়। নিঝুম বাড়িতে চলে আসে। অতঃপর তার বড় ভাবিকে বলে ওঠে, ভাবি, নাবিল কি বাড়িতে ফিরেছে? সে রাত থেকে বাড়িতে আসেনি। ভার্সিটি তো জানি, ওর ফোন বন্ধ। কোথায় গেছে আমাকে কিচ্ছু বলে যায়নি। তোমাকে বা বাড়ির কাউকে সে কোথায় গেছে বলে গেছে বা যোগাযোগ করেছে তোমাদের সাথে? আমি এ কথা বলাতেই ভাবি যেন বেশ অবাক হয়। ভাবির মুখে প্রতিচ্ছবি দেখেই বোঝা যায় ভাবি বেশ অবাকই হয়েছে। আমার কথাতে ভাবি কিছু বলতে যাবে, তার আগে আমার শাশুড়ি মা চলে আসে রান্নাঘরে। তাই আমি চুপ হয়ে যাই। ভাবি মাকে চা দেয়, তারপর মা চলে যায়। তারপর ভাবি আমাকে হালকা কাছে টেনে নিয়ে এসে বলে ওঠে, না তো, আমাকে তো কোনো কিছুই বলেনি। তোমার সাথে সে যোগাযোগ করেনি, আবার সে রাত থেকে বাসায় ফেরেনি। সে তো আমাদের টেনশনে ফেলে দিল। ও আবার নিজের কোনো ক্ষতি করবে না তো? সে কিন্তু তোমার পাগলের মতো ভালোবাসে। জানি না সে আবার নিজের সাথে কি না কি করছে। তুমি চিন্তা করবে না, আমি দেখছি ব্যাপারটা। এই বলে বড় ভাবি বাড়ির সবার জন্য খাবার রেডি করতে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসি। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাত 11টায় যে যার মতো ডিনার করে চলে যায়, কিন্তু নাবিল ফেরেনি। 11:20 বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দিতেই বাড়ির ভিতরে প্রবেশ করে। আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। আমিও তার পিছু পিছু রুমে যাই। দেখি সে বাথরুমে ফ্রেশ হতে চলে গেছে। বাথরুম থেকে বের হয়ে আমার সামনে নিজের কাপড় চেঞ্জ করে এটা দেখে বলে উঠি, ছি, লজ্জা শরমের মাথা খেয়েছেন যে একটা মেয়ের সামনে নিজের কাপড় চেঞ্জ করছেন? নিজের লজ্জা করে না? নিজের লজ্জা না করলেও আমার তো লজ্জা হয় নাকি? আমার মুখে এরকম কথা শুনে নাবিল এবার ঘাড় ঘুরিয়ে আমার সামনে দাঁড়ায়। সামনে তাকাতেই তো আমার চোখ ছানা বড়া। কেননা যা দেখলাম তাতে আমার জ্ঞান হারাবার অবস্থা। আমার কথা শুনে এবার নাবিল বলে ওঠে, আমার রুমে আমি যা ইচ্ছা তাই করতে পারি। কারো থাকার হলে থাকবে, না হলে ঘরের দরজা খোলা আছে, চলে যেতে পারে। আমি কাউকে ধরে রাখিনি। আমি ভুল করেছিলাম আর সেই ভুলটা সংশোধন আমি করতে পারি।
এই কথাগুলো বলে নাবিল পোশাকগুলো পরে নেয়। তারপর একটা ভিডিও বের করে ওপেন করে। আমার সঙ্গে ভিডিওটা দেখে তো আমি পুরোই অবাক। চোখ থেকে নিজের অজান্তে চোখের কোণে দিয়ে কয়েক ফোঁটা লোনা পানি গড়িয়ে পড়ে। বিছানায় ধপ করে বসে পড়ি আমি। তারপর নাবিল বলে ওঠে, কি এই হলো তোর ভালোবাসার নমুনা? সেদিন তুই এই জন্য আমাকে তাপ্পর মেরেছিলি না? দেখ, তুই আমাকে তাপ্পর মেরেছিলি না শুধুমাত্র এই জন্য তোকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তুই তোর ভালোবাসার মানুষের কাছে ফিরে যাবি। আমি উকিলের কাছে গিয়েছিলাম, কালকে পেপার চলে আসবে, আমি সই করে দেব, তুইও সই করে দিস। 3 মাস পর আমরা আলাদা হয়ে যাব। গুড বাই। এই বলে নাবিল আর কোনো কথা না বলে কাঁথা ও বালিশ নিয়ে ফ্লোরে বিছিয়ে ঘুমিয়ে পড়ে। নিঝুম এখন কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এভাবে 3-3টা দিন কেটে যায়। দুজন দুজনের সাথে কেউ কোনো কথা বলে না। এরই মধ্যে নিঝুম অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নাবিল এখন কাউকে পাত্তা দেয় না। তবে হ্যাঁ, নাবিল এখনও নিঝুমকে পছন্দ করে, ভালোবাসে, সেটা প্রকাশ করে না। সে এর মধ্যে অনেকগুলো মার্ডার করেছে। শুধু শহর নয়, বরং জেলায়, উপজেলায়, ডিস্ট্রিক্টে, ইউনিয়নে, গ্রামে, খাল বিলের, নদীঘাটে সব জায়গায় লাশের বন্যা ছড়িয়ে দিয়েছে। রাগের বশবর্তী হয়ে এর আগে সে সবাইকে কম বেশি ছেড়ে দিত, কিন্তু ওই ঘটনার পর থেকে যাকে পায় তাকেই মেরে ফেলে। আজকে নাবিল অনেক তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে এবং বেশ আজকে হাসি খুশি সবার সাথে একসাথে খাবার খেয়ে চলে যায়। নিজের রুমে প্রতিদিনের মতো বিছানার নিচে করে শুয়ে পড়ে একটা চাদর নিয়ে। কিছুক্ষণ নিঝুম কোনো কিছু বলতে গিয়েও বলতে পারে না। হঠাৎ করে ফোন আসে। নাবিল বলে ওঠে, মালগুলোকে সময় মতো ডেলিভারি করে দিবি। প্রায় 700 কোটি টাকার মাল আছে সেখানে, কোনো কিছু যেন বিপদ না ঘটে। তারপর ফোন কেটে দেয় নাবিল। এদিকে আমি একা একা থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই আর কোনো কিছু না ভেবে আমিও নিচে শুয়ে পড়ি নাবিলের পাশে। তারপর নাবিলকে জড়িয়ে ধরি। নাবিল সরিয়ে দিল আমায়। আমি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলে উঠি, এতদিন তুই তোরই ইচ্ছায় আমাকে ভোগ করেছিস, আর আজ তুই আমার ইচ্ছে করবি। এই বলে আমি ওই দিনের মতো নিজে থেকে নাবিলের কাছে নিজেকে সঁপে দেই। তারপর নিঝুম ইচ্ছে করে হারিয়ে যেতে থাকে নাবিলের পুরো বিচরণে। নাবিল নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কে বা এই মুহূর্তে বা এরকম পরিস্থিতি হইতে নিজেকে গুটিয়ে নিতে পারে? তাই নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নাবিল হারিয়ে যেতে থাকে নিঝুমের পুরো বিচরণে। ভালোবাসার চাদরে, অন্ধকারের পূর্ণিমার ভালোবাসার চাঁদনি দেশের চাদরে হারিয়ে যেতে থাকে দুজনে। ভালোবেসে হারিয়ে যায় তারা গভীর সাগরের সমতল ভূমিতে। দেখতে দেখতে ফজরের ওয়াক্তে আজান দেয় চারিদিকে। কিচিরমিচির পাখির কোলাহল, যানবাহনের ভীষণ শব্দ, ধীরে ধীরে মানুষের চলাচল, হাঁটাহাঁটি পরিবেশটাকে মুহূর্তেই একেবারে পরিপূর্ণ করে তোলে। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে। শরীরটা কেমন যেন আজকে অন্যরকম অনুভব হচ্ছে। পরিবেশটাও কেমন যেন আমার কাছে বেশ ভালো লাগছে। চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বিছানা থেকে নামতেই নিজের দিকে তাকাতে তো আমি অবাক, কেননা আমার পরনে কোনো কিছুই নেই। বিছানার উপর থেকে চাদরটা টেনে কোনো মতে পেঁচিয়ে নিলাম নিজের সম্পদগুলোকে। তারপর ভালো করে খেয়াল করতে আমার মনে পড়ে রাতের কথা, যে আমার সাথে কি হয়েছে বা আমি কি করেছি। দৌড়ে গিয়ে ওয়াশরুমে গিয়ে দেখি তো আমি অবাক, কেননা পুরো শরীরে লিপস্টিকের দাগ আর চুমুর দাগ। রাগ করবো না হাসবো নিজে কোনো কিছু বুঝতে পারছি না। অবশেষে পাগলিটার দিকে একটা মুচকি হাসি দিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। সে এখনও পরে পরে ঘুমাচ্ছে। আমি খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাই। এদিকে নিঝুম এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর তারও ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতেই তার রাতের কথা মনে পড়তেই লজ্জামাখা একটা মুচকি হাসি দিয়ে সেও ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রান্নাঘরে ভাবিকে সাহায্য করতে আসে। তখনই তার ভাবি বলে ওঠে, কিরে নিঝুম, আজকে তো দেখলাম আমার দেবরটা তেমন কোনো রাগ করলো না, নাহলে প্রতিদিন সকালে তার গরম মেজাজ দেখলে হতো। আজকে কি এমন করলে যাতে তার মনটা একটু হাসি খুশি? ভাবির মুখে এই কথা শুনে আমি লজ্জায় পড়ে যাই। কি বলবো, কোনো কিছুই বুঝতে পারছি না। তবুও আমতা আমতা করে রাতের সব ঘটনা খুলে বলি। ভাবি এটা শুনে তো হি হি করে উচ্চস্বরে হাসতে থাকে। ভাবির এরকম হাসিতে আমার বড় ননদ চলে আসে। আমার বড় ননদ জানতে চাইলে ভাবি তাকে সব খুলে বলে। আমার বড় ননদ, অর্থাৎ আমি আপুর সামনে লজ্জায় মাথা তুলে তাকাতে পারছি না। দৌড়ে নিজের রুমে চলে আসি। তারপর অনেক কষ্টে নিচে গিয়ে সবার সামনে খাওয়া দাওয়া করে চলে আসি নিজের রুমে। কিন্তু এখনও আমি নাবিলের রাগটা ভাঙাতে পারিনি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পরে সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজে লেগে পড়ে। নিঝুমও কাজ করছে, নাবিল চলে গেছে অফিসে। অফিসে সেও কাজ করছে। হঠাৎ করে নাবিলের ফোন আসে। ফোন করেছে জিলান। জিলান কি বলছে শোনা যায় না। নাবিল বলে ওঠে, ঠিক আছে,
এটা আমার দেশের সম্পদ, আমার দেশের সম্পদ। আমি থাকতে বাইরের দেশ কখনো ভক্ষণ করতে পারবে না। সারাটা জীবন আমি সত্যের পথে দেখেছি, অসৎ লোকদের শাস্তি দিয়েছি, আর আজকেও আমি বীর সৈনিক হিসাবে আমার দেশকে রক্ষা করব। কিন্তু ভাই, আপনি এসব কি করে করবেন? তাদের ঠিকানা তো আমরা জানি না। আমাদের কাছে অস্ত্র সম্পদ সব কিছু আছে, লোকজন আছে, কিন্তু তাদের ঠিকানা আমরা জানি না। তারা হয়তো আমাদের থেকে লোক সংখ্যায় বেশি। তাছাড়া তারা 1500 কোটি টাকার মেইল করতে চলেছে। শোন, যেমন ওমর ফারুক ইসলামের জন্য কঠোর ছিল, ঠিক আমিও ওমর ফারুককে অনুসরণ করে এবং তার মতো ইসলামের পক্ষে আমি কঠোর, এবং দেশের কোনো সম্পদ আমি লুট হতে দিব না। এতে আমার জীবন চলে গেলেও আমি ইসলামের ইতিহাস পড়েছি, কোরআন পড়েছি, আরও অনেক পড়ে ইসলাম থেকে আমি অনেক কিছু শিখেছি। তাই আমার ইসলাম থাকতে এই দেশ থেকে কেউ কোনো কিছু সরাতে পারবে না। আজ কি হবে ওদের শেষ দিন। এই কথা বলে ফোন কেটে দেয়। নাবিলের অফিসের উপরে, হ্যাঁ, 5 তলা ভবনের ওপরে প্রায় 10 থেকে 15টি প্রাইভেট হেলিকপ্টার রাখা হয়েছে, যেগুলোতে সম্পূর্ণ প্রোটেকশন এবং বুলেট প্রুফ হেলিকপ্টার, যেগুলোর মাধ্যমে সে বিভিন্ন মিশনে যায়। বেরিয়ে পড়ে তার দলবলকে নিয়ে মিশনের উদ্দেশ্যে, তার অজানা নিজ গন্তব্যের উদ্দেশ্যে। জানে না সে আজও ফিরতে পারবে কি না তার নিজের শহরে। এদিকে নিঝুমের হঠাৎ করে মাথা ঘুরে যায় কাজ করতে করতেই। ভাবে এটা দেখে, ফলে দ্রুত সে সোফায় বসায় নিঝুমকে। বাড়ির সবাই দৌড়াদৌড়ি করে দ্রুত নিঝুমের বাবা মাকে ফোন করা হয়। তারা চলে আসে। মেয়ের অবস্থা দেখে কেঁদে ফেলেছে তার বাবা মা। ডক্টরকে দ্রুত ফোন করে ডাক্তার সাহেব চলে আসে। তারপর চেক আপ করেন। ডাক্তারের মুখে যা শুনে তাতে তো সবাই হাঁ করে তাকিয়ে আছে, কেননা ডাক্তার বলে বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। এ কথা শুনে সবাই আনন্দিত হয়ে ওঠে। তারপর ডাক্তার চলে যায়। কিছুক্ষণ পর নিঝুমের জ্ঞান ফিরে নিঝুমকে সবটাই খুলে বলে। নিঝুম তো আত্মহারা খুশিতে। এদিকে নাবিল মিশনে নিজের জান প্রাণ লাগিয়ে দিয়েছে দেশের সম্পদ উদ্ধার করার জন্য। শত শত লাশ আকাশের ওপরে, জমিনের নিচে, সমতল ভূমিতে লক্ষ লক্ষ লাশ বুলেটের আঘাতে, বোমার আঘাতে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। দীর্ঘ টানা 7 ঘন্টার পরে তাদের যুদ্ধক্ষেত্র থামে। নিজেদের দেশের সম্পদ রক্ষা করে আইনের চোখে ফাঁকি দিয়ে রক্ষা করে নিয়ে চলে আসে তাদের দেশের ভেতরে। সেখানেই দমন করে। প্রচণ্ড আঘাতের দাগ রয়েছে নাবিলের অসুস্থ শরীরে। রুমের মধ্যে প্রবেশ করে নাবিল প্রবেশ করতেই হঠাৎ করে ঘরের বাতি জ্বলে ওঠে। চমকে যায় নাবিল। সবাই সারপ্রাইজ দেবে বলে অপেক্ষা করছিল। একসাথে নাবিলের এরকম অবস্থা দেখে সবাই হামাও করে কান্না করে দেয়। নিঝুম তো পুরো পাগল প্রায় হয়ে গেছে। নিঝুম আবার সেন্সলেস হয়ে পড়ে যায়। নাবিল বলে ওঠে, এই নিঝুম, তোমার কি হয়েছে? উঠো, আমি তো চলে এসেছি, তোমার কিচ্ছু হতে দেব না। নিঝুম, উঠো। কি হলো? কেউ ডাক্তার ফোন করো। আমার এরকম অবস্থা দেখে নাবিল চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তারপর আমার শাশুড়ি মা জানতে চায় নাবিলের এরকম অবস্থা কি করে হলো। তারপর নাবিল সবটা খুলে বলেন। শাশুড়ি মা এটা শুনে হাউমাউ করে কান্না করে দেয়। তারপর আমি যে মা হতে চলেছি এবং নাবিল যে বাবা হতে চলেছে এটাও সুখবর দেই। এটা শুনে তো নাবিল আত্মহারা খুশিতে। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে। আমার পাগলামো দেখে নাবিল আমাকে শান্ত করে। তারপর আমাকে নিজের রুমে এনে শুয়ে দেয়। পরিবারের সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। আজকে নাবিল আত্মহারা নিজের বাহু ডরে আমাকে আগলে ধরে। প্রতিদিন আমার অনেক কেয়ার করে, যত্ন নেয়, অনেক ভালোবাসে। আমার প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করে। ভীষণ ভালোবেসে ফেলেছে আমাকে। একদিন আমার প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়। আমাকে হসপিটালে নিয়ে আসে। তারপর আর কিছুই মনে নেই। নিঝুমের এরকম অবস্থা দেখে সত্যি নিজের কলেজটা ছেড়ে যাচ্ছে। ডাক্তারদের অনেক রিকোয়েস্ট করি যেন আমাকে নিঝুমের সাথে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা আমার কোনো কথাই শোনে না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যায় না। বাইরের সবাই টেনশন করছে। আমি মসজিদে দৌড়ে গিয়ে আল্লাহর কাছে অনেক আকুতি মিনতি করি। নামাজ পড়ে আবার চলে আসি মসজিদ থেকে। কিছুক্ষণ পর একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। কিছুক্ষণ পর ডাক্তার আমার কাছে ফুটফুটে একটা ছেলে সন্তান ও একটা মেয়ের সন্তান আমার খুলে দেয়। আমি দেখে সত্যি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে। তারপর আমার 2 সন্তানের কানে আজান দেয় যাতে তারা দিনদার হয় এবং একজন পবিত্র ইমানদার ব্যক্তি মুখের ভিতর থেকে একটু ছাতো নিয়ে আমার সন্তানদের খাইয়ে দেয় যাতে তারা দিনদার হয়। তারপর পরিবারের একে একে সবার কাছে সন্তানগুলো আদরে লালিত পালিত হতে থাকে। নিঝুমের ভালোবাসার চাদরে বড় হতে থাকে তাদের 2 সন্তান। এভাবে নাবিল আর আমার সুখের সংসার চলতে থাকে। আমার সন্তানেরা বড় হতে থাকে।
এরই মধ্যে আমাদের বড় আপুর বিয়ে দিয়ে দিয়েছি। নাবিল আর আমার ভালোবাসা যেন চিরদিন থাকে এবং আমার ছেলেমেয়েদের যেন নেককার সন্তান বানাতে পারি, সেই আশা নিয়েই তাদের গড়ে তুলছি। নিজেদের ভালোবাসা দিয়ে সবার কাছে আমাদের জন্য দোয়া করবেন। প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ফুল সাপোর্ট দেবেন এবং ভিডিওর শুরুতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো একটু ভেবে দেখবেন। পরিশেষে আমাদের সাথে আপনারা থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো আছেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।